আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অ্যাডমিশন পেইড ব্যাচের ৮ম ক্লাসে হাজির হয়েছি। চলছে ধারাবাহিক আয়োজন। খুব সহজ করে আমি ভয়েস টপিকটা, আজকের আলোচ্য বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাকতে হবে মনোযোগ দিয়ে, যে সময়টুকু তোমাদের ক্লাস নেব। সাথে আরও একটি বিষয় বলে রাখি, ভয়েসের এই আলোচনাটি অনেকটাই লম্বা। ব্যাপারটা এরকম যে ভয়েসের এই আলোচনাটা ৫-৬ ঘন্টা ধরে করার মতো বিষয়, কিন্তু আদৌ কি অ্যাডমিশন টেস্টে এত কিছু দরকার আছে কি না এটি বোঝা খুব জরুরি। এবং আরও একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, ভর্তি পরীক্ষায় সবচেয়ে স্ট্র্যাটেজি বা কৌশল মেনটেন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক রুলস, অনেক মোটা একটা বই, এর মধ্যে থেকে রুলসগুলোকে কিভাবে কমানো যায়, মোটা একটা বইকে কিভাবে চিকন করা যায়, এই কৌশলটা রপ্ত করতে পারলে ৯০ দিনের জার্নি তথা ২.৫-৩ মাসের অ্যাডমিশন প্রস্তুতি তোমার জন্য অনেক বেশি উপভোগ্য হবে এবং আত্মবিশ্বাসের হবে। আদারওয়াইজ ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ পর তুমি হতাশায় ভুগবে। সে জায়গা থেকে আমি ঠিক ততটুকু তোমাদের আলোচনাটি উপহার দেব ভয়েজের, যতটুকু তোমাদের লাগবে। ভয়েজের আলোচনার শুরুতে আমরা একটা বেসিক কনসেপ্ট দেখে নিই। ভয়েস চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ। প্রয়োজনের বাইরে কোনো কমেন্ট করা যাবে না, ঠিক আছে? এটা যেন মনে থাকে প্রত্যেকের, প্রয়োজনের বাইরে কোনো কমেন্ট করা যাবে না। ওকে, সো বেসিক কনসেপ্ট একটু দেখি আমরা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা 6টি ধাপ, একবারে বেসিক বিষয়টা তোমাকে জানতে হবে। নাম্বার 1, প্রথম যে বিষয়টি জানতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। এটা আমরা প্রত্যেকে জানি, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। আর এই অবজেক্ট অবস্থানে সাধারণত কে থাকবে? অবজেক্ট অবস্থানে হয় নাউন থাকবে, নতুবা প্রো নাউন থাকবে। এটা যেন প্রত্যেকের মনে থাকে, নাউন অথবা প্রো নাউন থাকবে। ওকে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। টেন্স অনুসারে একটা বি ভার্ব নিতে হবে, অর্থাৎ অ্যামিজার, ওয়াজয়ার ইত্যাদি নিতে হবে। এরপর ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, এবং মনে রেখো যে ট্রানজিটিভ ভার্ব থাকলে সেটারই কেবলমাত্র প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ ইনট্রানজিটিভের কোনো প্যাসিভ ভয়েস হয় না। শর্টকাটে যেটাকে আমরা বলি টিভি ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব। এই রেড জায়গাটা একটু লক্ষ্য করো তোমরা। নাম্বার 4-এ বলা হচ্ছে অতিরিক্ত অংশ এক্সটেনশন বসাতে হয় প্যাসিভের সময় যদি সেটা থাকে। নাম্বার 5, সাধারণত প্রেপোজিশন বাই বসে, তবে কোনো কোনো ক্ষেত্রে বাই এর পরিবর্তে উইথ, অ্যাট, ইন বা ফ্রম ইত্যাদি বসতে দেখা যায়। ওকে, সো অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টের অবজেক্ট সবার শেষে বসাতে হয়। এখন আমি মৌলিক বিষয়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, বেসিক কনসেপ্ট থেকে যা শিখলাম। ধরো আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা যে ভয়েসের ক্লাসটা করতে এসেছো, তোমরা ভয়েসের এই মৌলিক 6টি বিষয় যে পরিবর্তন হয়, এটা তোমরা কারা কারা জানো? প্রত্যেকে একটু কমেন্টে জানাও তো, দ্রুত জানাও। কারা কারা জানো যে এই 6টা পরিবর্তন হয় এবং আমি স্যার সেগুলো জেনেই ক্লাসে অ্যাটেন্ড হয়েছি? দ্রুত একটু জানাও। ওকে, সো এখান থেকে একটি বিষয় প্রমাণিত যে তুমি যদি ন্যারেশন নামক এই রান্নাটি সুস্বাদু করতে চাও, তাহলে ন্যারেশনের এই 6টি মশলা সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে, মিক্স আপ করতে হবে, তবেই ন্যারেশন রান্না হবে চমৎকার। মাশাআল্লাহ, অনেকেই প্রাপ্তি স্বীকার করছো, বলছো স্যার জানি। দ্যাটস গ্রেট। ঠিক আছে, এখন সরাসরি আমরা একটা টেস্টে ফিরে যাই। দেখো তো তোমরা এটা বুঝতে পারছো কিনা, মানে এই সাধারণ বিষয়টা। টেস্ট, খেয়াল করো। উই লাভ দ্য এল্ডার। আমরা বয়স্কদের ভালোবাসি।
উই লাভ দ্য এল্ডার, আমরা বয়স্কদের প্রবীণদের ভালোবাসি। মাশাআল্লাহ, একজন বলছে এমসিকিউ ম্যাজিক বই থেকে চ্যাপ্টার শেষ করেছি, দ্যাটস গ্রেট। এইটা হচ্ছে অ্যাক্টিভ, আমরা ওপরের নিয়ম অনুসরণ করে এটাকে প্যাসিভ করব। সো প্যাসিভের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একবারে সহজ নিয়ম, সহজ থেকে শুরু করছি, ভালো করে দেখো। সো উই সাবজেক্ট, লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দ্য এল্ডার হচ্ছে অবজেক্ট। অর্থাৎ একটি বাক্যতে যদি দেখো সাবজেক্ট, তারপর হচ্ছে টিভি, ট্রানজিটিভ ভার্ব এবং তারপরে হচ্ছে অবজেক্ট, তবেই কেবল তার মাত্র ভয়েস চেঞ্জ হবে। এটি কিন্তু আমার মৌলিক সূত্র। সো এই অবজেক্টটাকে আমার সাবজেক্ট বানাতে হবে, দ্য এল্ডার। সো দ্য এল্ডার, উই লাভ দ্য এল্ডার। সো দ্য এল্ডার, লাভ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য আমরা যেটা করতে পারি, কি করতে পারি, ভেরি গুড, অনেকে ধরতে পেরেছ। মূলত এখানে এল্ডার দিয়ে বয়স্কদের বোঝানো হয়েছে, বয়স্করা। সো এখানে আর হবে, ভেরি গুড, অনেকেই করেছ। দ্য এল্ডার আর, লাভ থেকে আমরা করে দেব হচ্ছে লাভড, LOVED, লাভড। এই যে ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে এবং এরপর একটা বাই দিতে হবে, আর সাবজেক্টের করতে হবে অবজেক্ট ফর্ম। আচ্ছা, এটা তোমরা ধরতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। ভেরি গুড, অনেকে রাইট উত্তর করেছ। দ্য এল্ডার, বয়স্করা, হ্যাঁ বয়স্কদের, আমাদের বয়স্কদের, আমরা বয়স্কদের ভালোবাসি। সো দ্য এল্ডার আর, এই প্রেজেন্ট টেন্সের জন্য আমরা বিভার আর নিয়ে আসলাম। এটা যদি ধরতে পারো দ্যাটস গ্রেট, যদি ধরতে না পারো তাহলে ভয়েসে ক্লাসিক করে তোমার লাভই হবে না, কারণ এটা তোমাকে জানতে হবে কোন টেন্সে কোন বিভার বসে। মেন ভার্বে পাস্ট পার্টিসিপল, এরপরে বাকি যা আছে তাই। কিন্তু হয় কি, এই সাধারণ জায়গা থেকে অসাধারণ প্রশ্ন করা হয় ভর্তি পরীক্ষায়। যেমন আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দ্য এল্ডার আর লাভড বাই আস, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ধরো দিল এবং দেওয়ার পর লাভটের নিচে তোমার আন্ডারলাইন করলো। ভালো করে বোঝার চেষ্টা করো যে একটি সাধারণ প্রশ্ন ভর্তি পরীক্ষায় কিভাবে অসাধারণভাবে তোমাকে দেওয়া হয়। দ্য এল্ডার আর লাভড বাই আস, এই লাভটের নিচে আন্ডারলাইন করে অপশানে বলছে যে এই লাভটের নাম কি। অপশান এ, এটা কি ভার্ব, অপশান বি, এটা কি অ্যাডজেক্টিভ, অপশান ABC, এটা কি অ্যাডভার্ব, অপশান ডি, এটা হচ্ছে নাউন। ঝড়ো গতিতে একটু জানিয়ে দাও। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের আগের বছর এই প্রশ্নটা এসেছিল, মানে ঠিক এই ধরনের একটা প্রশ্ন, যে একটা প্যাসিভ করে দেওয়া ছিল এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপলের নিচে আন্ডারলাইন এবং জিজ্ঞাসা করা হয়েছিল এটা কোন পার্টস অফ স্পিচ। ফাইন, খুব খুব ভালো লাগছে এটা। দেখো অ্যাকচুয়ালি এটাকে আমরা ভার্ব হিসেবেই কিন্তু ডিমান্ড করি, কিন্তু যখন প্যাসিভ হয়ে যায়, প্যাসিভের বেলায় কিন্তু সেটা আর ভার্ব থাকে না, সেটা হয় অ্যাজেক্টিভ, সেটা হয়ে যায় অ্যাজেক্টিভ। দ্য এল্ডার আর লাভড বাই আস, দ্য এল্ডার আর লাভড পোস্ট মডিফায়ার হিসেবে বেসিক্যালি এটা অ্যাজেক্টিভ হয়। আর তোমরা সহজ করে মনে রাখবে, প্যাসিভের সময় আমরা যখন বি ভার্বের পর, আমি যে শর্টকাট দিলাম, বি ভার্বের পর আমরা ভার্বের যখন V3 পাই, বেসিকলি সেটা পরবর্তীতে ফাংশনালি সেটা কিন্তু অ্যাজেক্টিভ হয়ে যায়। সো যারা বলতে পেরেছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। তাহলে মনে থাকবে যে কোনো প্যাসিভ ভয়েসে যখনই বি ভার্বের পর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল থাকে তখনই কিন্তু সেটা হয়ে যায় অ্যাজেক্টিভ। জানতাম না, আজকে জানলাম এবং মেনে নিলাম এবং এটা মনে রাখবো। ভেরি গুড ইমরান আহমেদ, বুঝতে পেরেছি। এবার সাথে আরেকটি অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি যেটাও তোমাদের খুব কাজে দেবে। সেটা হলো যে কোনো কন্টিনিউয়াস টেন্স, যেমন শি ইজ সিঙ্গিং আ সং, যদিও একটু এই প্রসঙ্গের বাইরে, তবে যেহেতু প্রসঙ্গ এসে গেছে আমি দিই, হি ইজ সিঙ্গিং আ সং। এই সিঙ্গিংয়ের নিচে আন্ডারলাইন করে যদি এই অপশানগুলোই তোমাকে দেয়, তাহলে সম্ভবত রাইট আনসার তুমি কি দিতে চাও একটু জানাও দেখি। মনে রেখো, হি ইজ সিঙ্গিং আ সং, বেসিকলি তোমাদের এটা তো ভার্বই মনে হচ্ছে, অবশ্যই ভার্ব, অবশ্যই ভার্ব। অস্বীকার করার কোনো উপায় নেই যে বি ভার্ব পরবর্তী মেন ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে, এটা হচ্ছে স্ট্রাকচারালি, কিন্তু ফাংশনালি কিন্তু সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে যখন আইএনজি হয় সেটা কিন্তু পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ হয়ে যায়।
পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ হয়ে যায়, তোমরা এই কথাটুকু লিখে রাখতে পারো। সো কন্টিনিউয়াস যখনই, কন্টিনিউয়াস যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ইউএস কন্টিনিউয়াস ইজ ইকুয়াল টু কন্টিনিউয়াসে যে আমরা ভার্বটা পেয়ে যাই, মেইন ভার্ব, যে ভার্বের সঙ্গে আমরা আইএনজি পাই, সেইটা মূলত অ্যাডজেক্টিভ হয়, অন্য কথায় হয়ে যায় পার্টিসিপল। তো জেরান এবং পার্টিসিপলের ক্লাসে সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সেখানে শুধু আমি দেখালাম যে প্রাসঙ্গিক ব্যাপারটা, যে আসলে ভার্ব কোনো কোনো সময় সেটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয়, আর প্রশ্নকর্তারা ঠিক ওই জায়গাটায় ঝোপ বুঝে কোপ মারে যে দেখি আমার কচি কাঁচা শিক্ষার্থীরা ঠিকঠাক মতো আনসার দিতে পারছে কিনা। ওয়েল, আমরা ভয়েসের একেবারে বেসিক কনসেপ্ট থেকে এবার আমরা আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তোমরা এখানে যে কথাটি দেখতে পাচ্ছ যে 3টি গুরুত্বপূর্ণ তথ্য ভয়েস সংক্রান্ত, শুধুমাত্র ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তারই কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয়, যেটা প্রথমে আমি অলরেডি বলেছি। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব বসবেই এবং এরপরে ভার্বের হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, প্যাসিভ ভয়েস মানেই যে বাই থাকবেই এটি কোনো শর্ত নয়। আমরা অনেকেই মনে করি বাই আছে মানেই সেটা প্যাসিভ ভয়েস, বা বাই না থাকলে সেটা প্যাসিভ ভয়েস কোনোভাবে হবে না। এই কথাটি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, একটা টেস্ট দিয়েছি, এটা গুচ্ছতে আসা একটা প্রশ্ন, নিজেরা ট্রাই করো তো। হুইচ সেন্টেন্স ক্যান বি মেড প্যাসিভ, সরি ক্যানট বি প্যাসিভ, নিচের কোনটা প্যাসিভ হতে পারে না? সুন্দর, মুরাদ চমৎকার কথা বলেছ। মেইন ভার্বের পর পরবর্তী যে ভার্ব থাকে সেটাই অ্যাডজেক্টিভ। হ্যাঁ সত্যি, সেভাবে বলতে পারি আমরা। ওকে, সো ক্যানট বি মেড প্যাসিভ, কোনটা প্যাসিভ হতে পারেনি বলো দেখি, কোনটা প্যাসিভ হতে পারে না বলতে পারবে? ওকে, এবার দেখো, দ্য নিউজ সারপ্রাইজড মি, এটার প্যাসিভ তুমি করতে পারবে, বিকজ সারপ্রাইজের পরে অবজেক্ট আছে, তার মানে সারপ্রাইজটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি লিখে দিলাম টিভি। হ্যান্ডেল দ্য বক্স উইথ কেয়ার, সতর্কতার সাথে বক্সটা পরিচালনা, হ্যান্ডেল দ্য বক্স মানে বক্সটা ধরো বা পরিচালনা করো। ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে এটি হচ্ছে অবজেক্ট, সুতরাং এটাকেও আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি যেহেতু তার অবজেক্ট রয়েছে, ট্রানজিটিভ ভার্ব। শি গিফটেড মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল, এই হচ্ছে দুইটা অবজেক্ট, সো গিফটকেও আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। সুতরাং ট্রানজিটিভ ভার্ব হলেই কেবল তার ভয়েস চেঞ্জ হয়, সুতরাং এ, বি এবং ডি এগুলোর আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। বাট অন্যদিকে স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সো নো প্যাসিভ। সেই স্ট্যান্ড থেকে কিন্তু মূলত স্টুড হয়েছে, অতএব শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলবো যে না, সি নাম্বার কোনোভাবে ভয়েস চেঞ্জ হতে পারে না। তাহলে দেখলে যে ভয়েস চেঞ্জ কিন্তু সবসময় ওই রকমভাবে প্রশ্ন হয় না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো বা নিচের কোনটা প্যাসিভ, একটু ঘুরিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন হয়। আর অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হয় যে সাদামাঠা প্রশ্নগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রঙিন করে উপস্থাপন করা হয়, আর পরীক্ষার হলে এটা দেখেই তুমি চমকে যাও। সো আমি আমার ক্লাসে চেষ্টা করি যে সাধারণটাকে কিভাবে অসাধারণ হয় বা করে উপস্থাপন করতে পারে পরীক্ষক সেটি দেখানোর। সো ক্লাসে মনোযোগ দাও, আশা করি ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে। ওয়েল, গুরুত্বপূর্ণ তথ্য জানা শেষ, এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো দেখব। ধরো মোস্ট ইম্পর্টেন্ট রুলসের সংখ্যা আমার কাছে 6-7টা, তোমার কাছে হয়তো 15-20টা মনে হতে পারে, বাট আমি এই 6-7টাই তোমাদেরকে পড়াবো, বাকিটা প্র্যাকটিসে যাবে। আশা করি আমার ক্লাস এবং প্র্যাকটিস এই দুয়ে মিলে পূর্ণতা। ওকে, সো প্রথমে আসি টেন্স বেসড ভয়েস। টেন্সের উপরে ভিত্তি করে কোনো কোনো সময় কিছু ভয়েস আসতে দেখা যায়। টেন্স একেবারে সিম্পল, তার ভিতরে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, এরকম কিছু টেন্স গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিটের কথা। ধরো বাক্যটা দেখো যে বার্ড সিং মেলোডিয়াস টিউনস, পাখিরা খুবই সুরে গান গায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খেয়াল করো। সো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিলাম, এই সবটুকু নাউন ফ্রেজ করে দিলাম কি সাবজেক্ট। এরপর যেহেতু প্রেজেন্ট টেন্স অ্যামিজার, মেলোডিয়াস টিউনস এই জন্য আর নিলাম। সিং থেকে ভার্বে পাস্ট পার্টিসিপল স্যাং,
সিং স্যাং। এবার বাই নিতে আমরা বাধ্য। সাধারণত বাই বসে, বাই বসে না কোথায় সেটা আমি সবার শেষে দেখাবো। আর সাবজেক্টের হচ্ছে অবজেক্ট, দ্যাটস অল। কঠিন করে ভাবার কিছু নেই। কিন্তু হয় কি, এখানে দেখো অবজেক্টের সংখ্যা হচ্ছে একটা। সো আমি এইটার পাশে ব্র্যাকেটে লিখলাম OBJ01 বা O01। না, O01 দেখতে কেমন লাগছে? আচ্ছা, অবজেক্ট 1 এইভাবে লিখে দিলাম, ট্রু কালার দিই। সো এখানে অবজেক্টের সংখ্যা হচ্ছে একটা। কিন্তু দেখো কোনো কোনো সময় দুইটা অবজেক্ট থাকতে পারে। দ্য টিচার গিভস দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক। স্টুডেন্ট একটা হোমওয়ার্ক, স্টুডেন্ট একটা অবজেক্ট, আর হোমওয়ার্ক হচ্ছে আরেকটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টের সংখ্যা কয়টা? অবজেক্টের সংখ্যা দুইটা। সো আমি তোমাদের শীটটা দেখলেই যেন তোমাদের স্মৃতিতে ভেসে ওঠে, এই জন্য আমি 1 আর এটাকে লিখবো হচ্ছে অবজেক্ট 2। অবজেক্ট 2। সাথে এটাও জানিয়ে রাখি, যেটা ব্যক্তিবাচক সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, এই জন্য IO বলা হয়। আর যেটা বিষয়বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, এই জন্য DO বলা হয়। হ্যাঁ, IO প্লাস DO। সাথে এটাও বলে রাখি, যে সেন্টেন্সে আবার একটাই অবজেক্ট, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, সেটা কিন্তু আবার হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। তো এটা নিয়ে আমার আসলে কথা বলার কিছু উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য হলো, দুইটা অবজেক্ট যদি থাকে তখন আমরা কি করব। নর্মালি ব্যক্তিবাচক যেটা, সেটাকে একটু আমরা ফার্স্টে নিয়ে আসবো। প্রেজেন্ট টেন্সের জন্য আমরা আর নিয়ে আসলাম, স্টুডেন্টস আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল গিভেন। অন্য একটা যে অবজেক্ট ছিল সেটাকে এবার আমরা বসিয়ে দেব, দিলাম। এরপর নর্মালি আমরা বাই দেব, ঠিক বাইয়ের আগেই কিন্তু আমরা হচ্ছে অতিরিক্ত একটা অবজেক্ট বসাবো। এরপর বাকি যে অংশটা আছে সেটা দিয়ে দেব। ঠিক আছে, এটা একটা বিষয়। আবার কোনো কোনো সময় এমন হয় যে ধরো হোমওয়ার্কটাকে আমরা ফার্স্টে নিলাম, হোমওয়ার্ক প্রেজেন্ট টেন্সের জন্য আমরা নেব হোমওয়ার্ক ইজ GIVEN গিভেন। গিভেনের পর একটা টু বসে। হ্যাঁ, গিভেন টু, এটা জানতে হবে তোমাকে। গিভেন টু দ্য স্টুডেন্টস, এরপরে বাই দ্য টিচার্স। এইবার প্রথমটা দ্বিতীয়টা আমার মনে হয় একটু চোখ বন্ধ করে তোমাদের একটু সময় নেওয়া দরকার, যে কোথায় আসলে কি বসেছে। দেখো তুমি, হ্যাঁ, তার মানে দুইটা অবজেক্টের যে কোনো একটাকে আমি শুরুতে বসাতে পারবো, বাট যদি অবজেক্টের সংখ্যা একটা হয় ঝামেলা আমার শেষ। বুঝতে পেরেছ? কিন্তু হয় কি, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে এই ধরনের আলোচনার পাশাপাশি ভার সংক্রান্ত কিছু জায়গাতেও জটিলতা তৈরি করে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ফরচুন favors favor VOURES favors the brave। ভাগ্য সাহসীদের কি করে বলতো? হ্যাঁ, বীরভোগ্য বসুন্ধরা, এরকম আমরা কথা বলি না? এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বুঝতেই পারছি, সাবজেক্ট থার্ড পারসন, ভার্বের সাথে S/S, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিরন্তন সত্য কথা, বীরভোগ্য বসুন্ধরা, অর্থাৎ ভাগ্য সাহসীদের জন্য সুপ্রসন্ন হয়। এইটাকে যখন আমরা প্যাসিভ করতে যাচ্ছি তখন ব্যাপারটা একটু খেয়াল করো। ব্যাপারটা কি বলো তো? নর্মালি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করছি, কিন্তু এখানে একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, যখনই কোথাও দা এবং তারপরে অ্যাডজেক্টিভ থাকে, গুরুত্বপূর্ণ তথ্যটা নোট করে নাও। দা এবং তারপরে যখন অ্যাডজেক্টিভ থাকে দ্য ব্রেভ, তখন সেটা কিন্তু প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন হয়ে যায়। মানে দ্য ব্রেভ মানে সাহসীরা, দ্য রিচ ধনীরা, দ্য পোর গরিবরা। বুঝতে পারছো? সো প্লুরাল কমন নাউন হয়ে যায়। আর এরপরে ভার্ব কি হবে বলো তো? ভার্বও ডেফিনেটলি প্লুরাল হবে। এবং সে কারণেই ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এটা বসার কারণে এখানে কনফিউশন ক্রিয়েট হয় ভার্বের জায়গাটায়, যে ইজ নেব নাকি আর নেব। আমি যেটা বলছিলাম যে আমি রয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভেতরে, কিন্তু এই জাতীয় সেন্টেন্স দিয়ে তোমাকে কনফিউজ করে দিবে। সো দ্য ব্রেভ ইজ অথবা আর, এরপরে কি করব? মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফেভার্ড। ওকে,
এরপরে নর্মালি আমি বাই দেব কি, বাই দ্য ফরচুন। সুন্দর, অনেকেই দিতে পেরেছ ফরচুন, TUNE ফরচুন, দ্যাটস অল। সো এখানে রাইট উত্তর করছি আমরা আর। সো আর এর জায়গাটা একটু আমি রেড করছি। ঠিক আছে, এবার নিচে একটা টেস্ট আছে, একটু দেওয়ার চেষ্টা করে দেখি। অল হিজ পিপলস লাইক হিম, দ্য অ্যাকিউজড, আসামিরা। সুন্দর, এরকম অনেক আসে। অল হিজ পিপলস লাইক হিম। রাইট। সো অবজেক্টকে আমরা সাবজেক্ট করছি হি, প্রেজেন্ট টেন্স এই জন্য ইজ, ভার্বে পাস্ট পার্টিসিপল লাইকড, বাই, অল হিজ পিপলস। রাইট উত্তর হচ্ছে সি নাম্বার। যারা বলতে পেরেছ তোমাদের প্রত্যেককে অভিনন্দন। আমরা শুধু ক্লাস করব না, ক্লাসের ভেতরে যত রকমের টেস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সবগুলো টেনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা এইখানে দেখব আর দুইটা টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস মানেই অ্যামিজার, এটা আমরা জানি। যখন সেটা প্যাসিভ হয়ে যায় মনে রাখতে হবে এম বিং, ইজ বিং, আর বিং। এইটা আমার মূল জিনিস, আমি জানতাম না, আমি এটা জেনে রাখবো। সো অন্যান্য নিয়ম স্বাভাবিক, অবজেক্টকে আমরা সাবজেক্ট করে দিচ্ছি, ইজ প্রিপেয়ারিং, তাহলে ইজ বিং প্রিপেয়ার্ড, তারপরে বাই দ্য শেপ, বাই দ্য শেপ। ঠিক আছে, শেপ কর্তৃক চমৎকার একটি খাবার রান্না করা হয়েছিল। আমি মনে রাখবো শুধু এইটুকু যে কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং, দ্যাটস অল। একটু তোমরা এই টেস্টের আনসারটা ট্রাই করতে পারো। দে আর অর্গানাইজিং আ সার্চ পার্টি, এক গুচ্ছতে আসা একটা প্রশ্ন দিয়েছি আমি তোমাদের। তা নর্মালি যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, সো আমি খেয়াল করব কোনটা রয়েছে এম বিং, ইজ বিং অথবা আর বিং। ঠিক আছে, এমন দেখতে পাচ্ছি দুইটাই আছে, একটা হলো বি আর একটা হচ্ছে ডি। তার মানে এ আর সি আগেই বাদ যাবে। সো বি আর ডি এর ভেতরে এবার দেখব যে কোনটা সঠিক হয়েছে। আ সার্চ পার্টি ইজ বিং অর্গানাইজড বাই দেম, এখানে বায়ের পরে দেখো অবজেক্ট হবে, ওই যে দে থেকে দেম, কিন্তু এখানে দেখো দেটাই ভুল করে থেকে গিয়েছিল, যার কারণে বি নাম্বারটা ভুল, রাইট হচ্ছে ডি নাম্বার। ওকে, এগুলোই আসলে বিগত বছর আসা প্রশ্ন, একটু দেখতে থাকি আমরা। এরপর টেস্টে দেখো দ্য মিটিং ডট ডট পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো যখনই প্রেজেন্ট পারফেক্ট হবে তোমাকে মনে রাখতে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, শুধু এইটুকুই। কন্টিনিউয়াসে যেমন তুমি এম বিং, ইজ বিং, আর বিং মনে রাখলে, পারফেক্ট টেন্সে এসে প্রেজেন্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন মনে রাখবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। হয়ে গেল, কঠিন না, কঠিন করে ভাববে না, পরবর্তীতে একটু বারবার রিভিশন করবে। টেস্টে আসো, দ্য মিটিং ডট ডট পোস্টপোন ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, তাহলে কি নেবে? পোস্টপোন ভার্বে পাস্ট পার্টিসিপল, মিটিংটা কি হয়েছে? খারাপ আবহাওয়ার কারণে স্থগিত হয়েছে, অলরেডি সম্পাদিত, তার মানে পারফেক্ট। সো দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন, রাইট উত্তর হলো বি নাম্বারটা। এভাবেই কিন্তু পরীক্ষা আসে এবার। এবং এটা দেখো কোথায় এসেছে, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 23-24 প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে এই ধরনের প্রশ্ন এসেছে। ক্লিয়ার? আচ্ছা, আমি টেন্সটাকে একটু দ্রুত স্কিপ করছি, কারণ টেন্সের মৌলিক যে জায়গাটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি কোন ধরনের প্রশ্নগুলো হয়। পাস্ট ইনডিফিনিটটা দেখো তোমরা। পাস্ট ইনডিফিনিট মানেই ভার্বের পাস্ট ফর্ম, এটা আমরা প্রত্যেকে জানি। সো যখনই পাস্ট টেন্স হবে ওয়াজ বা ওয়ার আসবে, এটা তোমাকে মনে রাখতে হবে, এটা তোমার দায়িত্ব। ওয়েল, অন্যান্য নিয়ম দেখো স্বাভাবিক, অবজেক্টকে আমরা সাবজেক্ট করে দেব, মূল ভার্বে পাস্ট পার্টিসিপলের আগে একটা ওয়াজ নেব, এরপরে পেইন্টেড বাই আর হচ্ছে সাবজেক্টের কি অবজেক্ট, মানে সর্বক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, কোনো আলাদা নেই। শুধুমাত্র মনে রাখতে হলো যে পাস্ট ইনডিফিনিট মানেই ওখানে আমাকে ওয়াজ বা ওয়ার নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছ? এবার এই কোয়েশ্চেনের আনসারটা দাও। দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ডট ডট বাই জেমস ওয়াট। স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়েছিল জেমস ওয়াট কর্তৃক। আবিষ্কৃত হয়েছিল, আবিষ্কারে ইংরেজি হচ্ছে ডিসকভার অথবা ইনভেন্ট, এটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, ক্রিয়েট মানে এমনি সৃষ্টি করা,
ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করা, কিন্তু আবিষ্কার হওয়ার ইংরেজি হচ্ছে ডিসকভার বা ইনভেন্ট। তো ডিসকভার এবং ইনভেন্ট নিয়ে তোমাদের অনেকের সমস্যা হয়, আমি একটা কৌশল দিই তোমাদের। ডিসকভার ইজ ইকুয়াল টু আর হচ্ছে ইনভেন্ট। ডিসকভার আর হচ্ছে ইনভেন্ট। ডিসকভার হচ্ছে মূলত ভৌগোলিক আবিষ্কার, যেগুলোকে আমরা বলি জিওগ্রাফিক্যাল, রাইট? সো আমি বলবো ল্যান্ড, এইটুকু শুধু মনে রাখবে। আর ইনভেন্ট হচ্ছে কোনো যন্ত্রপাতি সংক্রান্ত, হ্যাঁ, যার কোনো অস্তিত্বই ছিল না, একেবারে নতুন করে আবিষ্কার, এমন টুলস। আর কোনো ভূখণ্ড আবিষ্কার, একটা দেশের কোনো কিছু আবিষ্কার, সো এগুলো ডিসকভার, রাইট? তাহলে স্টিম ইঞ্জিন এটা একটা টুল, এটা একটা যন্ত্র, একটা জিনিস, অতএব এখানে অবশ্যই আমরা ইনভেন্ট ইউজ করব, ইনভেন্টেড। দেখেছো এই ভয়েসের ভেতরে আবার ওয়ার্ড চয়েসের ব্যাপারটা দিয়েছে, সুন্দর, অনেকেই পেরেছো তোমরা। দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জেমস ওয়াট। যারা বলতে পেরেছো বা বুঝেছো, তোমাদের প্রত্যেকে অভিনন্দন। এরপর আমি বলবো অ্যাডিশনাল আরও 3টা টেন্স তোমরা জাস্ট দেখে রাখবে। সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয় একটু দেখবে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট থাকলে কি হয় একটু দেখে নেবে, আর ফিউচার কন্টিনিউয়াস থাকলে কি হয় একটু দেখে নেবে। দ্যাটস অল। হ্যাঁ, যান্ত্রিক আবিষ্কার, সুন্দর, অনেকে দিচ্ছ। তাহলে আমরা ভয়েসের প্রথম যে বিষয়টি থেকে বিদায় নিচ্ছি সেটি হলো, ভয়েসের প্রথম ব্যাপারটি হলো তোমার টেন্সের যে সাধারণ নিয়ম সেটা। এবার 2 নাম্বার রুলসে আমরা প্রবেশ করব, 2 নাম্বার, এবং সেটা হচ্ছে মডেল ভার্বসের রুল। 2 নাম্বার মডেল ভার্বস, এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক প্রশ্ন থাকে। আচ্ছা, মডেল ভার্বের কথা বললে তোমরা বুঝতে পারো না এমন কজন রয়েছ? আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে মডেল ভার্ব চেনো। ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, আরে বাবা, এগুলো মডেল ভার্ব, জাস্ট এটুকু জেনে নাও। এই মডেল ভার্বগুলো যখন আমরা প্যাসিভ ভয়েস করি, এর একটা বিশেষ সূত্র আছে। সূত্রটা কি? প্যাসিভ ভয়েসে এই মডেল ভার্বগুলো যেগুলো আছে এর সঙ্গে একটা অতিরিক্ত বি যুক্ত হয়। কি যুক্ত হয়? একটা বি যুক্ত হয়, এবং ভার্বে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। দ্যাটস অল। তাহলে তুমি খেয়াল করো, শি শুড ফোকাস, শি শুড ক্লিন দ্য রুম। দেখো তো শুড এটা মডেল ভার্ব কিনা? মডেল ভার্ব। ভার্ব যখন প্যাসিভ করবে তখন একটা শুড বি লাগাবে। তার মানে অ্যাক্টিভে যদি ক্যান থাকে, প্যাসিভে ক্যান বি। অ্যাক্টিভে যদি শ্যাল থাকে, প্যাসিভে হচ্ছে শ্যাল বি। অ্যাক্টিভে যদি শুড থাকে, প্যাসিভে শুড বি। একটা অতিরিক্ত বি লাগাবে। অন্যান্য সমস্ত নিয়মগুলো অন্যান্যগুলোর মতো, ক্লিন থেকে ক্লিন, এরপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। দ্যাটস অল। মাশাআল্লাহ, অনেকে বলছো যে হ্যাঁ এটা পারি। এবার বলো, হি হ্যাজ টু হেল্প, হি হ্যাজ টু হেল্প মি। এই হ্যাজ টু না জানলে একটু জেনে রাখবো, এটা মূলত হচ্ছে এই হ্যাভ টু এরই একটা ফর্ম। হ্যাভ টু এর মধ্যে 3টা ভার্ব আছে, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। তো যখন এই মডেল ভার্বটা থাকে, একই নিয়ম, বাট এখানে একটা মজার বিষয় ঘটেছে। দেখো, অবজেক্টকে আমি যখন সাবজেক্ট করেছি, দেখো মি থেকে আই, আয়ের পরে তার হ্যাজ টু বসে না, তখন হ্যাভ টু হয়ে যাবে। এখন তুমি যদি গোড়ামি করো যে না এখানে হ্যাজ টু আছে, আমি হ্যাজ টু দিয়েই ছাড়বো, না, এটা পার্সন অনুযায়ী পরিবর্তন হতে পারে। পার্সন অনুযায়ী হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে। আর অতীত প্রকাশের ক্ষেত্রে হ্যাড টু হতে পারে, অতীত ক্ষেত্রে। সো হ্যাজ টুর জন্য আমরা ওই মডেল ভার্ব হ্যাভ টু করলাম, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, আচ্ছা বি নিলাম, সাথে একটা বি নিয়েছি, এটি আমার নিয়ম, এটি সর্বদাই প্যাসিভের ক্ষেত্রে আমি করতে বাধ্য। এরপরে বাই, সাবজেক্টের হচ্ছে অবজেক্ট। দ্যাটস অল। ওকে, এবার এই টেস্টের আনসারটা দাও। ঢাকা ইউনিভার্সিটি 23-24-এর একটা প্রশ্ন। রাবিয়া রহমান, বি সিরিয়াস। দ্য ইকোনমিক রিসেশন মিনস, এই তোমরা কতজন আছো বলতে পারো আমাকে, ইকোনমিক রিসেশন মানে কি বলো?
দ্রুত জানাও। আমাদের শুধু এটি ক্লাস হচ্ছে না, ক্লাস এবং একই সাথে টেস্ট। সো নিজেকে যাচাই করার, নিজের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার একটি ক্লাস। শতভাগ মনোযোগ রাখো। দ্য ইকোনমিক রিসেশন, অর্থনৈতিক মন্দা। একজনও লিখুনি এখনো। অর্থনৈতিক মন্দা বলতে বোঝায় দ্যাট সাম অফ আর এমপ্লয়, যা আমাদের এমপ্লয়ীদের কিছুটা ডট ডট রিডান্ডান্ট ইন দ্য কামিং ইয়ার, আগামী বছরে বাদ যেতে পারে। অর্থনৈতিক মন্দার কারণে কর্মচারীদের কিছুটা ছাঁটাই করা যেতে পারে। সুন্দর ভাষা হচ্ছে ছাঁটাই। তাহলে বলো দেখি রাইট উত্তর কোনটা? ছাঁটাই করা হতে পারে, সম্ভাবনা। সো মে, আর এর সঙ্গে একটা বি, মে বি মেড। সো রাইট উত্তর মে বি মেড। তোমরা কি মনে করেছো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা ভয়েস চেঞ্জ মানে কি একেবারে ওই রকম সহজ নিয়ম যে একটা দেওয়া থাকবে নিচে তার আনসার করতে হবে? না, মাঝে মাঝে ফিলিং ইন দ্য গ্যাপ দেবে, সেই জায়গাটায় তোমাকে বসাতে হবে। অলরাউন্ডার হতে হবে, বাক্যের অর্থ বুঝতে হবে, ভয়েসের জ্ঞান থাকতে হবে তোমার ভেতরে, তবেই না তুমি সঠিক পারবে। যারা পেরেছ প্রত্যেককে অভিনন্দন। ওকে, সো এবার আরও গুরুত্বপূর্ণ একটা জায়গায় প্রবেশ করব, সেটি হচ্ছে ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভ সেন্টেন্সের তোমার এই 3-4টার মতো ক্যাটাগরি আছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। তা আমি যদি ইম্প্যারেটিভের কথা বলি তো তোমার ফার্স্টেই একটা নজর আসতে হবে যে আচ্ছা ইম্প্যারেটিভ জিনিসটা কি। ইম্প্যারেটিভ মানে কি আমি বলবো, একটু নোট করতে হবে তোমাকে। ইম্প্যারেটিভ মানে নোট করতে হবে যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে। মনে আছে তোমাদের? ওকে, কোনো কোনো সময় ভার্বের পরিবর্তে লেট দ্বারা শুরু হবে। লেটও ইজ ওয়ান কাইন্ড অফ ভার্ব, ভার্ব দ্বারা শুরু হবে। কোনো কোনো সময় প্লিজ দ্বারা শুরু হবে, কাইন্ডলি দ্বারা শুরু হবে। কোনো কোনো সময় ডু নট দ্বারা শুরু হবে। ডু নট তো ভার্ব। তারপরে নেভার দ্বারা শুরু হবে, NEVER, নেভার দ্বারা শুরু হবে। ব্যাস, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব, ডু নট, নেভার, লেট, প্লিজ বা কাইন্ডলি এগুলো থাকে তার নাম হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, আদেশমূলক সেন্টেন্স। সুন্দর। সোরা ইয়াসমিন, ইম্প্যারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। ওয়েল, এখানে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে এমন ইম্প্যারেটিভের যে নিয়ম আমরা সেটা দেখব। তার মানে ইনট্রানজিটিভ ভার্বেরও যে ভয়েস চেঞ্জ হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স এসে সেটা দেখব। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জটা কেমন হয় একটু ওয়েট করো। ট্রানজিটিভ মানে হচ্ছে যে ভার্বের একটা অবজেক্ট থাকে। সো যখন এরকম হবে রিড দ্য বুক, কুক রাইস, প্লে ফুটবল, তখন আমরা শুরুতে একটা লেট নেব। ভার্ব থাকলে কি নেব? লেট নেব। ওকে, ডান। এরপর অবজেক্টটা বসে গেল, তারপর অতিরিক্ত একটা বি বসবে। বিটা বসছে কোথায় খেয়াল করো। এরপরে ভার্বে পাস্ট পার্টিসিপল। খেয়াল করো, হেল্প দ্য ইনোসেন্ট, অসহায়দের সাহায্য করো। দেখো ভার্ব, অবজেক্ট হচ্ছে দ্য ইনোসেন্ট। এবার প্যাসিভ করার সময় আমি নিয়ম অনুযায়ী ফার্স্টে কি নেব? লেট নেব। অবজেক্ট যেটা ছিল সেটা আমি নেব আমার সূত্রতে তো সেটাই বলছে। তারপরে কি নেব? একটা বি নেব। এই যে বি নিলাম এবং মূল ভার্বে কি করে দিলাম? পাস্ট পার্টিসিপল করে দিলাম। খুবই সহজ, ইজি অ্যান্ড সিম্পল। ওকে ওকে, ঠিক আছে। সো হেল্প দ্য ইনোসেন্ট, আমরা যেটা করলাম লেট দ্য ইনোসেন্ট বি হেল্পড। সো এখানে একটা শর্টকাট আমরা মনে রাখি। শর্টকাটটা কি? যদি ভার দ্বারা শুরু হয় তাহলে আমরা লেট দ্বারা শুরু করছি, লেট ডট ডট বি। এটা হচ্ছে শর্টকাট 1। এই টেস্টের আনসার দাও দেখি। আচ্ছা, আরেকটি বিষয় বলি যে বাক্যটা হচ্ছে বা এই সেন্টেন্সটা এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। সো এমনটি ভাবার দরকার নেই যে এটা তোমাদের জন্য কাজে দেবে না। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ভুলটা তোমরা অনেকেই করো। চাকুরির পরীক্ষা, BCS এর কোয়েশ্চেন, মেডিকেলের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, ইভেন ভার্সিটির ভেতরে কমার্সেরগুলো মানবিকেরগুলো কমার্স, ইভেন ধরো ডুয়েট বা এই ইউনিটে সায়েন্সের পরীক্ষা,
বিভিন্ন জায়গাতে যে ইংরেজিগুলো আসে সবগুলোই কিন্তু সবার জন্য ইম্পর্ট্যান্ট। সো যারা প্রশ্ন ব্যাংক সলভ করো তারা গণহারে সলভ করবে, কোনো প্রশ্ন দেখে অবহেলা করবে না যে এটা মেডিকেলের জন্য, এটা তারা পড়বে, আমার জন্য নয়। ব্যাপারটি এরকম নয়। তাহলে আনসারটা কি আসছে? টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ। যেহেতু ভার্ব দ্বারা শুরু, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। শুরুতে আমরা লেট নেব। এখন লেট দেখতে পাচ্ছি কয়টা? এ, সি এবং হচ্ছে বি। প্রথম চান্সে বাদ পড়ে গেল ডি নাম্বার। এখন লেট থাকলে একটা বি নিতে হয়, মনে আছে তো? লেট থাকলে একটা বি, দেখি তো কোনটায় আছে? লেট, তারপরে হচ্ছে বি। আমার তো মনে হয় যে একটু বুঝি না, তবুও যদি ক্লাসে মনোযোগ দিই সঠিক আনসার এমনি খুঁজে পাবো। রাইট উত্তর হচ্ছে বি নাম্বার। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল টেকেন কেয়ার অফ, সেটা তো আছেই। ওকে, সো এই জিনিসগুলো তোমাকে রপ্ত করতে হবে এবং বুঝতে হবে। মাশাআল্লাহ। তাহলে ইম্পারেটিভের আমরা ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জটা কেমন হয় সেটা দেখলাম। এবার দেখব এক্সেপশন, ব্যতিক্রমটা। ব্যতিক্রমটা আমি এখানেই দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে দেখাই দিলে তোমাদের জন্য সুবিধা হবে। যদি তোমরা কখনো এরকম দেখো যে প্লিজ বলা হলো স্লিপ অন দ্য ফ্লোর, আর যদি বলা হয় এটা প্যাসিভ করো, তোমরা করতে পারবে কেউ? প্লিজ স্লিপ অন দ্য ফ্লোর। মনে রেখো ভার্বের পর একটা স্থান। সো ভার্বের পরে যখন অ্যাডভার্ব থাকে এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, প্লাস হচ্ছে অ্যাডভার্ব। নর্মালি ভয়েস চেঞ্জ হয় না, এটা আমরা প্রথমে দেখেছি। কিন্তু যদি কোথাও এই ধরনের থাকে বাক্য ইম্পারেটিভে করতেই বলে, তাহলে একটা কমন জিনিস তোমরা লাগাবে, ইউ আর রিকোয়েস্টেড টু। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। সো বসিয়ে দাও, ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর। ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর। এটা একটা ব্যতিক্রম বিষয়। তার মানে যখনই আমরা কোনো বাক্যতে প্লিজ বা কাইন্ডলি দেখতে পাই বা ইনট্রানজিটিভ ভার্ব দেখতে পাই, তখন কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করি। সুন্দর। তাহলে তোমরা একটা কাজ করো, একটা শর্টকাট টেকনিক লিখে নাও। শর্টকাট টেকনিকটা হলো কোনো প্যারা নেবে না। হ্যাঁ, সবশেষে আমি তোমাদেরকে দেখাবো যে সবগুলো রুল শর্টকাট কত কাছাকাছি এবং খুব এক নজরে দেখতে কেমন হয়। PLES প্লিজ, অথবা যদি কাইন্ডলি কোথাও থাকে, ওকে, সো এরপরে আমরা নিব ইউ আর রিকোয়েস্টেড টু। অথবা আমরা চাইলে এখানে ব্র্যাকেটে ছোট্ট একটা কথা বলতে পারি, আইএন ইনট্রানজিটিভ ভার্ব। সো প্লিজ বা কাইন্ডলি, ইনট্রানজিটিভ ভার্ব এগুলো থাকলে আমরা শুরুতে নিব ইউ আর রিকোয়েস্টেড টু। ব্যাস। তার মানে ইম্পারেটিভে আমরা এসে গুরুত্বপূর্ণ দুইটা রুল দেখলাম। ট্রানজিটিভের ক্ষেত্রে তো আমরা রুলটা পেলামই শর্টকাট, আবার ইনট্রানজিটিভ যদি হয় তার শর্টকাটটা কি সেটা আমরা দেখলাম। একটু একটু করে ইনফরমেশনগুলো নিতে থাকো। সাথী জাহান, এটা কি পেইড ব্যাচের ক্লাস? হ্যাঁ, এটা পেইড ব্যাচের ক্লাস। ইমরান আহমেদ, বুঝিনি, না বোঝার কিছু নেই। তোমরা মনে রাখবে প্লিজ বা কাইন্ডলি এই কথাটি থাকলে শুরুতে নেবে ইউ আর রিকোয়েস্টেড টু। এটা নিয়ম, এটা বুঝে নাও, এটা মেনে নাও। ঠিক আছে, ওকে। এরপর আমরা আরেকটু সামনে এগোই। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি নিয়ম হচ্ছে ডু নট দ্বারা। কি দ্বারা? ডু নট দ্বারা। সো ডু নট যদি কোথাও থাকে বা ডন থাকে, তাহলে প্যাসিভ করার সময় লেট নট নেব। অন্যান্য নিয়মগুলো ঠিক আগের মতোই, সহজ করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি কথা বলি আমি। কোনো কিছু পড়তে পড়তে অনেক সময় তোমার মনে হতে পারে যে আরে বাবা, এত তথ্য, এটা নিতে পারবো, খুব কঠিন লাগছে, এটি আমার দ্বারা সম্ভব নয়। তুমি নিশ্চিত থাকবে ভালো কিছু একটা নিচ্ছ, ভালো একটা ক্লাস হচ্ছে, ভালো একটা ইসলামিক সং শুনছো, কোরআন তেলাওয়াত শুনছো, বা কিছু একটা ভালো, হঠাৎ করে যদি তোমার মাথায় এটা চিন্তা আসে যে আমি যা শুনছি বা দেখছি এটা কি আদৌ আমি নিতে পারছি, এটা তো কঠিন, আমার দ্বারা সম্ভব নয়, এই ধরনের নেতিবাচক ভাবনা যখনই আসবে ধরে নিবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। রাইট?
ক্লাস করছো, হঠাৎ করে মনে হচ্ছে যে বুঝবো না, এত তথ্য নিচ্ছি, মাথার উপর দিয়ে যাচ্ছে, এই ভাবনাগুলো কে উপহার দেয় তোমাকে? বলো। এটা তোমাকে শয়তান উপহার দেয়। আর যখনই এমনটা হবে একটু নড়ে সরে বসবে যে না, আমাকে সিরিয়াস হতে হবে, বুঝতে তোমাকে হবেই। আর মেহেদী হাসান বলেছ যে হ্যাঁ, এটা ল্যাংড়া শয়তানের কাজ। ওয়েল, সো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই সর্বদা সিরিয়াস হবে। ছোটোখাটো কোনো জায়গায় বুঝতে পারিনি আর তার জন্য আমি মনোযোগ বিচ্ছিন্ন হব, এমন বান্দা আমি নয়। ওয়েল, তাহলে আসো, ডু নট বা ডন্ট থাকলে আমরা নেব লেট নট। এরপর আমরা এক্সাম্পল দেখি, ডু নট লাভ অ্যাট দ্য পোর, গরিবদের দেখে উপহাস করো না। শুরুতে ডু নটের জন্য আমরা নেব লেট নট, অবজেক্টটাকে নিয়ে চলে আসবো, এরপরে আমি বি নেব। কোথা থেকে নিচ্ছি? এটা স্ট্রাকচার, এটা নিতে আমি বাধ্য, এটা আসমান থেকে কোনো বিশেষ নিয়ম আসেনি। ওকে, আচ্ছা, এরপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল যেটা হয় সেটা, পোর লাভড অ্যাট, লেট নট দ্য পোর বি লাভড অ্যাট। ওকে, ডান, খুবই সিম্পল। সো আমরা এখানে এসে যে শর্টকাটটা জাস্ট মাথায় রাখবো, শর্টকাট সেটা কি বলতো? ডু নট বা ডন্ট ইজ ইকুয়াল টু লেট নট, অন্যান্য নিয়ম যা আছে তাই। এবং সবশেষে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে আমরা মূলত গুরুত্বপূর্ণ কোন শর্টকাট টেকনিকগুলো মনে রাখবো। আচ্ছা, এই কোয়েশ্চেনটার আনসার দিয়ে দাও। ডু নট লুক ডাউন আপন দ্য পোর, ওই লাভ অ্যাট দ্য পোর মানেও যা, লুক ডাউন আপন দাও পোর মানেও তাই, অর্থাৎ গরিবদের দেখে উপহাস করো না। রাইট উত্তর কী হবে? যেহেতু ডু নট আছে, আমি লেট নট কোনটায় আছে খেয়াল করব। লেট নট কোনটায়? একটাতে লেট নট আছে, অথচ দেখো কোনো কৌশলে আমার জানা লাগলো না, আমি এমনিতে আনসার করতে পারলাম যে ডু নট থাকলেই উত্তরে হবে লেট নট। ডু নট আছে, অতএব উত্তরে লেট নট, মিলে গেল। দ্যাটস অল। ওকে, সো এইবারে আসো আমরা নেক্সটে আসি। ওকে, আচ্ছা, এখানে ডু নট, এরপরে আসবো হচ্ছে নেভারে। আর তার সাথে আমি যে বোনাসটা দিয়েছিলাম ফ্রি, এটা অলরেডি কিন্তু হয়ে গেছে আমাদের ইনট্রানজিটিভের, ওটা আমি এখানে দেখাচ্ছি না। নেভার দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, নেভার, তাহলে আমরা করব লেট নেভার, দুইটা সূত্র। অথবা লেট নট দেব, পরবর্তীতে আমি এভার ইউজ করব। একটু ঠান্ডা মেজাজে একটু খেয়াল করো। আচ্ছা, কি থাকলে কি হচ্ছে একটু দেখি তো, কি থাকলে কি হচ্ছে। এবার দেখো, নেভার টেল আ লাই, নেভার থাকলে কি নেব? লেট নেভার। খুব কি কঠিন? কঠিন না। অবজেক্টটাকে নিয়ে আসবো ঠিক আগের মতো, এরপর একটা বি নিয়ে আসবো ঠিক আগের মতো, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল টেল থেকে টোল্ড। আর তুমি যদি মনে করো যে দ্বিতীয় যে সূত্রটা, নেভারের জন্য আমি লেট নট নেব, লেট নট, অবজেক্টটা নেব, নিলাম, এরপরে এভারটা নেব, এভার নিলাম। ওকে, বি নেব, টোল্ড, বাকি যা আছে তাই। শুধু এইটুকু মনে রাখতে হবে। তাহলে আমার শর্টকাটটা কি দাঁড়াচ্ছে? শর্টকাট দাঁড়াচ্ছে যে নেভার যদি কোথাও থাকে ইজ ইকুয়াল টু, তাহলে লেট নেভার, ওকে, অথবা লেট নট ডট ডট এভার। দেখো তো ব্যাপারটা এরকম কিনা। নেভার থাকলে লেট নেভার অথবা লেট নট, তারপরে হচ্ছে এভার। পড়াশোনাকে তুমি যদি গুছিয়ে নিতে পারো, অনেক রুলসকে তুমি যদি সাজিয়ে নিতে পারো, তাহলে দেখবে অনেক কিছু তোমার কাছে অনেক বেশি সহজ হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা 4টা ক্যাটাগরি দেখলাম। সেই 4টা ক্যাটাগরিতে ব্যবহৃত যে শর্টকাটগুলো রয়েছে, সেগুলো আমি যদি এক নজরে তোমাকে দিই, আমার মনে হয় যে এত আলোচনাও তোমাকে দেখা লাগবে না, তুমি খুব সহজেই সেটা মনে রাখতে পারবে। চলো আমি দেখাই যে পড়াশোনাকে কিভাবে আয়ত্তে নিতে হয়। এই যে এখন আমি যদি বলি অ্যাট আ জিএলএনসি, গ্ল্যান্স, তাহলে বলো তো কেমন লাগছে? অ্যাট আ গ্ল্যান্স, এক নজরে। ভার্ব থাকলে লেট, তারপরে বি। প্লিজ বা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু,
ডু নট থাকলে লেট নট, নেভার থাকলে লেট নেভার বা লেট নট, এরপরে হচ্ছে এভার। খুব কি কঠিন তোমার মনে হয়? এখন শুধু যেটি কাজ সেটি হলো সময় দিতে হবে, আর এরপর তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এরপরে তোমাদেরকে অলরেডি আমি যেটা দেখিয়ে দিয়েছি সেটা আরেকবার তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যদি আমি ওটা দেখিয়েছি তোমাদের যে ভার্বের পর যদি কখনো অ্যাডভার্ব থাকে অথবা ভার্বের পরে ফুল স্টপ থাকে, তাহলে আমরা নেব ইউ আর রিকোয়েস্টেড টু। এটা আমরা দিয়েছি, আমি বলেও দিয়েছি, শুধু একবার দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে অযৌক্তিক কমেন্ট করছো কেউ কেউ। যারা যারা কমেন্ট করছো আমি প্রত্যেকে কিন্তু ব্লক করে দেব। সো বি কেয়ারফুল, ক্লাসে মনোযোগ দাও। আর আমি তোমাদের একটি কথা বলি, ইংলিশ মজার ক্লাস করার পর, ইংরেজি ক্লাস করার পর তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি কিন্তু সত্যিই পরবর্তীতে আফসোস করবে। আমি বারবার ক্ষণে ক্ষণে অনেককে বলি, ইংলিশ মজার ক্লাস করে যখন তুমি অভ্যস্ত হবে, অন্য কোথাও গেলে ওই টোনটাই তুমি কানে নিতে পারবে না, তোমার কাছে অসহ্য মনে হবে, তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। সুতরাং ইংলিশ মজা এসেছো মানে এটাই তোমার শুরু, আর এটাই তোমার জন্য শেষ ভালো লাগার, ইংরেজিকে প্রিয় করার শেষ চেষ্টা। দয়া করে ইংরেজির ক্লাসটাকে অত্যন্ত মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে? সিরিয়াস হও, অন্য কোনো কমেন্ট নয়, অন্যের কোনো কমেন্টের রিপ্লাই নয়। এত সময় আছে কোথায় আমাদের বলো? যেটি বলছিলাম যে যদি কোথাও ভার্ব এবং অ্যাডভার্ব থাকে এবং ভার্বের পরে ফুল স্টপ থাকে, ওকে, সো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ভার্ব বাকি অংশ ওই যে কথাটি বললাম, স্লিপ অন দ্য বেড। সো অ্যাডভার্ব বা স্থান, সো ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য বেড। এখানে একটা মজার টুইস্ট আমি তোমাদের দেখাই। ধরো আমি যদি বলি রিড দ্য বুক, তোমরা কতজনে আছো এটার ন্যারেশন করতে পারবে? আরেকটি ন্যারেশন দিলাম, রিড ওয়েল, ভালোভাবে পড়ো। আচ্ছা করো দেখি কোনটার রাইট উত্তর কি হবে, বলো দেখি। ঝটপট করে রাইট আনসারটা একটু দিয়ে দাও, রিড দ্য বুক আর রিড ওয়েল। আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি তোমরা যেন সঠিক জিনিসটা বোঝো, বিকজ তোমাদের এখন সময় আছে তো, তাই খুব গড়িমসি, ঘুম পায়, আরও অনেক কিছু। বাট নিজেরা যদি একটু তৎপর না হও, দিন শেষে তোমাকে আফসোস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, জীবনের এই ব্যাপ্তিকাল তো অনেক ছোট, এখানে অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ। সেই যুদ্ধেরই ক্ষুদ্রতম একটি পার্ট হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা। সুতরাং ভর্তি পরীক্ষার এই যুদ্ধে উইন করার জন্য তোমাদেরকে অনেক কুল থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে, তবেই ছোট ছোট যুদ্ধগুলো জয় করার মাধ্যমে জীবনের বড় যুদ্ধে জয়লাভ করতে পারবে। আর এই সব কিছুর পেছনে নেপথ্যে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ধৈর্য। বেশিরভাগ মানুষ ব্যর্থতার প্রথম যেটি কারণ বুঝতে পারে না, সেটি হচ্ছে তার অধৈর্যতা। এই আজকের ক্লাসটি শুরু করার পর এই আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে অনেকে ঝরে গেছে। হ্যাঁ, আমি তো বারবার বলি, অনেকবার বলেছি অনেক শিক্ষার্থীকে যে তুমি জীবনে সফল হবে কি হবে না এটা তুমি প্রতিদিন মেজার করতে পারবে, যে তুমি কি কোনো একটা কাজ শুরু করে শেষ পর্যন্ত লেগেছিলে, যদি পারো দ্যাটস অল। আর যদি মাঝপথে থেমে যাও আর এগোতে না পারো, তার মানে তুমি ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছ। ঠিক একইভাবে যারা ক্লাসটা শুরু করেছিল কোনো কারণে ছেড়ে দিল, পারল না, এদের ক্ষেত্রে সন্দেহ রয়ে যায় আদৌ তারা সফলতার শেষ প্রান্তে, সফলতার মাইলস্টোন ছুঁয়ে দিতে পারবে কিনা। লেগে থাকো চুম্বকের মতো। ওকে, সো রিড দ্য বুক আমরা একটু ভেঙে নিই। প্রথমে হচ্ছে ভার্ব, এবং এমন ভার্ব যার রয়েছে অবজেক্ট, আর যে ভার্বের অবজেক্ট থাকে তার নাম হচ্ছে টিভি, দ্যাট মিনস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। টিভি দ্যাট মিনস ট্রানজিটিভ ভার্ব। আর রিড ওয়েল, সো এটা এমন একটা ভার্ব যে ভার্বের পরে আছে অ্যাডভার্ব। যদি কোনো ভার্বের পরে ফুল স্টপ বা অ্যাডভার্ব থাকে, সেই ভার্বের নাম হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। সো যদি এমন কোনো ঘটনা ঘটে যায় কোনো সেন্টেন্সে, তাহলে এটা স্বাভাবিক নিয়ম, ভার্বের পর অবজেক্ট। তাহলে আমরা ফার্স্টে নেব লেট দ্য বুক বি
লেট দ্য বুক বি রেড। এটা আমরা প্রথম দিকে দেখেছিলাম যে ভার্ব থাকলে লেট দিয়ে শুরু হয় এবং তারপরে বি। বাট ভার্বের পর যদি অ্যাডভার্ব হওয়া, ইয়েস, এইবার হচ্ছে সেই রুলটা ব্যবহার করার সময় এসেছে, ইউ আর রিকোয়েস্টেড টু। সো ইউ আর রিকোয়েস্টেড টু, সো ইউ আর রিকোয়েস্টেড টু রিড ওয়েল। সো হিয়ার ইটস আ রাইট আনসার। যারা বুঝে শুনে দুইটা আনসার সঠিক করেছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। আর আমি দুঃখ প্রকাশ করছি বিশেষ করে তোমাদের নাম ধরে আমি তোমাদের খুশি করতে পারি না এই জন্য। আচ্ছা, সায়েম আহমেদের একটা আমাকে প্রাপ্তি স্বীকার করতে হবে। সায়েম স্যার, আমি ইংলিশে একদম কাঁচা, তবুও হাবলাদের মতো ক্লাস করতেই থাকি। মনে রেখো, তুমি যদি কিছু না বুঝো, তুমি যদি ক্লাস করতে থাকো হাবলাদের মতো, তাহলে তুমি একসময় গাবলা হবা। গাবলা মানে কি? ইনফরমেশনে গাবলা, ওই যে গ্রামে বলে গামলা, গাবলা। তুমি না বুঝলে সমস্যা নেই, তুমি হাবলা হও, ক্লাস করতে থাকো, এরপর তুমি ইনফরমেশনে গাবলা গাব্বা গামলা হও। এটাই তোমার জন্য দোয়া থাকবে এবং এটি সকলের গল্প, সকলের ভালো করার গল্প এটাই। না বুঝলেও লেগে থাকতে হবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জটা কি হবে? যেহেতু ইউ আর রিকোয়েস্টেড টু, তার মানে অবশ্যই আমরা কি নেব? প্লিজ বা কাইন্ডলি কোনটা আছে? হ্যাঁ, এটা নিলাম। তারপরে টু গো দেয়ার। সো রাইট উত্তর হচ্ছে এ নাম্বার। দ্যাটস অল। এবার 4 নাম্বারটা দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা আমরা দুইটা রুল দেখব। একটা হচ্ছে হু থাকলে কি হয় আর হোম থাকলে কি হয়। হু থাকলে আমরা সেখানে নেব বাই হোম, এরপরে ভার, অবজেক্ট, বাকি অংশ। অবজেক্ট, ভি3, বাকি অংশ দেখে নিও। সো অ্যাক্টিভ প্যাসিভটা দেখো, হু কলস ইউ আ লায়ার, হু এর নিচে আন্ডারলাইন করো, বাই হোমে আন্ডারলাইন করো। গভীর তথ্য নিতে গেলে অনেক কথা বলা যায় যে কেন আসলে হোমের পূর্বে বাই বসে। যেহেতু হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। এই যে কথাগুলো যদি বলি, এগুলো তোমার ভেতরে কিন্তু অনেকটা তথ্যের জটলা বাঁধিয়ে দেবে। সো আমি ওই দিকে যাব না, আমি শুধু এইটুকু বলবো, হু থাকলে বাই হোম হবে। তার মানে আমাকে মনে রাখতে হবে হু ইজ ইকুয়াল টু বাই হোম, দ্যাটস অল। এর বাইরে কিছু নয়। হু থাকলে বাই হোম, এরপর দেখার বিষয় প্রেজেন্ট টেন্স, এই জন্য আর হলো এই তো অবজেক্ট, তারপরে কল্ড আলায়ার। দেখে নিও কোথায় কি আছে, কি অনুযায়ী বসেছে, একটু দেখে নিও। তাহলে যদি আমি ঢাকা ইউনিভার্সিটির এই প্রশ্ন তোমাকে সলভ করতে দিই, হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ, রাইট উত্তরটা কি হবে? হু থাকলে তোমার খেয়াল হচ্ছে প্রথমত বাই হোম, তাহলে বাই হোম কোনটায় কোনটায় আছে দেখি আমরা। বাই হোম, বাই হোম। টিস থেকে টট পাস্ট টেন্সে হবে, তাহলে পাস্ট টেন্স কোনটায় কোনটায় আছে? ওয়ার আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, যাব বাবা, তিনটাতেই পাস্ট টেন্স। এবার দেখব সাবজেক্ট অনুযায়ী বিভার কোনটায় ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী কোনটায় ঠিক আছে। আমরা দেখছি ডি নাম্বারটা শতভাগ রাইট আছে। কিভাবে? চলো একটু দেখি আমরা। ইউ এর পরে কি বসে? ইউ ওয়ার বসে, এবং নিয়মে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল টিস, টট টট, এরপরে বাকি অংশ অন্য যে অবজেক্টটা আছে সেটা বসিয়ে দিতে হবে। সব দিক থেকে ডি নাম্বারটা হচ্ছে রাইট। সুন্দর। হ্যাঁ, আমি কমেন্টে নজর রেখেছি, অনেকে তোমরা বলছো ডি নাম্বার, ভেরি গুড। তাহলে হু থাকলে বাই হোম হয়, তাহলে হোম থাকলে কি হয় একটু দেখি আমরা। এই যে হোম, হোম থাকলে তোমাকে মনে রাখতে হবে হু হয়ে যাবে। ওকে, অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল সরাসরি, কারণ হু সাবজেক্ট হয়েছে তো সরাসরি অক্সিলারি ভার্ব মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। একটু মিলিয়ে নিই আমরা। হুম থেকে হু, ডিড পাস্ট টেন্সের জন্য ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল চুজেন, এরপরে বাই, এই হচ্ছে বাই, আর এই হচ্ছে হিম। সো আমরা কোনটুকু মনে রাখবো? আমরা মনে রাখবো যে হোম ইজ ইকুয়াল টু হচ্ছে হু, এইটুকু আমার মনে রাখার বিষয়। তাহলে আগেরটা আমরা যেটা দেখলাম, হু ইজ ইকুয়াল টু হোম, বাই হোম, আর হোম থাকলে শুধু হচ্ছে হু, এইটুকু মনে রেখো। সো দেখো, হোম ওয়ার ইউ কলিং, হোম ওয়ার ইউ কলিং,
রাইট উত্তর কোনটা নেবে? হুম থাকলে হু হবে, কিন্তু প্রতিটাতেই কিন্তু হু আছে, প্রতিটাতেই হু আছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখতে হবে ওয়ার ইউ কলিং কোন টেন্সে আছে, বলো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি হবে? ওয়ার ইউ বিং কল্ড, ডি নাম্বারটা রাইট। একটু দেখি আমরা মিলাই। হোম থাকলে হু, বি ভার্ব অবশ্যই ওয়ার হবে, ঠিক আছে। ওকে, প্রশ্নবোধক ওয়াজ বিং ওয়ার বিং, অবশ্যই কন্টিনিউয়াস মানেই ওয়াজ বিং এবং ওয়ার বিং, এবং মূল ভার্বের হলো পাস্ট পার্টিসিপল। এটা না অনেকটা দেখার মতো বিষয়, বোঝার থেকেও দেখলেই বেশি কন্ট্রোলে আসে। আর যদি আমরা এটাকে গভীর থেকে জানতে চাই কেন বসলো কোনটা বসলো, তাহলে অনেক কথা বলতে হয়। যেমন ওয়ার বিংটাকে বলা হয় কম্পাউন্ড অক্সিলারি। কম্পাউন্ড অক্সিলারি যদি কখনো সাবজেক্টের কাছে বসে প্রশ্নবোধকের ক্ষেত্রে, তাহলে সেটা ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ কম্পাউন্ড অক্সিলারি দুই পাশে দুইটা বসে যায়। এত কথা জানা তো দরকার নেই, একটু দেখে রাখলেই তো হয়, রাইট। যারা ঠিকঠাক বলতে পেরেছ তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। ওকে, সো আমরা প্রশ্নবোধকের পর চলে আসবো কোয়াসি প্যাসিভ। আমরা কিন্তু আলোচনার একেবারে শেষের দিকে, আর একটু সময় লেগে থাকতে হবে আমার সাথে। সো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এরকম বাক্য যদি আমরা কোথাও দেখি, অথবা সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব এরকম বাক্য যদি আমরা কোথাও দেখি, যেমন দ্য বুক রিডস ওয়েল, এটা কি হলো? সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব হলো। আর আমরা যদি বলি হানি টেস্ট সুইট, তাহলে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ হলো। এইরকম বাক্যকে যদি প্যাসিভ করতে চাই, একটা মজার কথা দেখো, অবজেক্ট না থেকে শেষে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট থাকে তবুও তার ভয়েস চেঞ্জ হচ্ছে, তাহলে ব্যাপারটা কি সাংঘর্ষিক না? আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে ভয়েস চেঞ্জ হতে গেলে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে, যার পরে অবজেক্ট থাকবে, অথচ অবজেক্ট না থেকেও হতে পারে, এটাই হচ্ছে ব্যতিক্রম। এই ধরনের বাক্যগুলোর নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ, মানে আপাতত দেখতে সেটাকে অ্যাক্টিভ মনে হলেও অর্থ করলে সেটা প্যাসিভ। কোয়াসি, কোয়াসি মানে হচ্ছে প্রায়, অ্যাবাউট। যেমন একটা বাক্যর কথা বলি আমি তোমাদের আমাদের চেনা জানা বাক্যটাই দিলাম, TAS টেস্ট, হানি টেস্ট সুইট, SWT সুইট। হানি টেস্ট সুইট এই বাক্যটাকে যদি বলি অ্যাক্টিভ না প্যাসিভ, তো প্রত্যেকে বলবে যেটা অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? কারণ বি ভার্ব নেই, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল নেই, প্রেপোজিশন বাই নেই ইত্যাদি। কিন্তু অর্থ করো মধু খেতে মিষ্টি, তার মানে যতক্ষণ না জিহবা দ্বারা, অন্যের দ্বারা, এই যে দ্বারা বাই, অন্যের দ্বারা, জিহবা দ্বারা কিছু দ্বারা টেস্ট করা না হচ্ছে, বোঝা যাচ্ছে না এটি মিষ্টি নাকি তেতো। তার মানে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক থেকে সেটা আবার প্যাসিভ। এই জন্য এটার নাম কোয়াসি প্যাসিভ, আপাতত প্যাসিভ। বুঝতে পেরেছ? এই জাতীয় বাক্যগুলোকে বিশেষ কায়দায় আমরা প্যাসিভ করতে পারি, বিশেষ কায়দায়, হ্যাঁ, সাধারণ কায়দায় নয়। সেটা কি? হানি, আমি এভাবে বলতে পারি, হানি ইজ টেস্টেড সুইট, একবার নিয়ম বহির্ভূত, টেস্টেড সুইট। দেখো কোনো বাই নেই, কোনো কিছুর বালাই নেই। অথবা আবার আরেকটা নিয়মে বলা হচ্ছে যে তুমি এই নিয়মে করলে তো তুমি এই নিয়মে করতে পারবে, হোয়েন দিয়ে। কিভাবে? সো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কিন্তু আমার কাছে ব্যাপারটা খুব হাস্যকর মনে হয়। আমি তোমাদেরকে যদি বলি এই দুইটা বাক্যের ভেতরে একটি আছে যৌক্তিক এবং আরেকটি হচ্ছে অযৌক্তিক, যতই নিয়ম অনুযায়ী প্যাসিভ করা হোক না কোনো, একটি হচ্ছে একবারে সম্পূর্ণ অযৌক্তিক, তাহলে বলো কোনটাকে অযৌক্তিক বলবে? হানি ইজ টেস্টেড সুইট নাকি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড? অবশ্যই 100% এটা হচ্ছে ইরিলিভ্যান্ট, অযৌক্তিক একটি বাক্য। আমাদের ইংরেজিতে এরকম অনেক বাক্য, বিশেষ করে বাংলাদেশে পরবর্তীতে নেটিভ স্পিকারদের অক্সফোর্ড ক্যামব্রিজ প্রেস রিলিজ গ্রামারে আমরা এই ধরনের গোঁড়ামিমূলক বাক্যগুলোর সংখ্যা খুবই কম দেখি। একটা সাধারণ কথাকে আমি কেন টেনে এইভাবে বলবো? আমি জামা পরি, এখন আমি কি এই কথাটা আমার বলার দরকার আছে আমার দ্বারা জামা পরা হয়?
তো কিছু বাক্যের প্যাসিভ দরকারই নেই, কিছু বাক্যকে আমি সারা জীবনে অ্যাক্টিভই বলবো, সেগুলো অ্যাক্টিভই সত্য, অ্যাক্টিভই রিলিভেন্ট, প্যাসিভ করলেই সেটা অপ্রাসঙ্গিক। আবার কিছু বাক্য রয়েছে সেটা প্যাসিভ করতে হবে, না হলে অর্থ হবে না। এই জন্যই তো মূলত প্যাসিভ বা অ্যাক্টিভের জন্ম হয়েছে। প্যাসিভ বা অ্যাক্টিভের জন্ম শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নয়, স্ট্রাকচার শিখে সেন্টেন্স তৈরি করার জন্য নয়। অ্যানিওয়ে, আমরা এটা জানলাম যে এই ধরনের বাক্যগুলোকে দুইভাবে করা যায়, বাট বেস্ট হচ্ছে প্রথমটা, বি ভার্বের পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে, যদি আমরা দুইটাই শিখছি, তো দ্য বুক রিডস ওয়েল, আমরা বলবো দ্য বুক ইজ রেড ওয়েল, কিন্তু এটাকে আমরা খুবই কম প্রাধান্য দেব। কিন্তু যদি এমন হয় যে অপশানে ভালোটাই নেই, আছে কি খারাপটা, অপ্রাসঙ্গিকটাই রয়েছে, তো তাহলে দিতে আমি বাধ্য, সেই জন্য মূলত শিখে রাখতে হবে। এবার দেখো, রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ, সূত্রটা কি বলো তো? সূত্রটা হলো এই পাশেও সাবজেক্ট, এই পাশে হচ্ছে লিঙ্কিং ভার্ব, যাদের মনে নাই মনে রেখো, আর এই পাশে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই হচ্ছে সূত্র, আমি নোটটা দিয়ে রাখি। এই যে দেখো রাইস, এই যে সেলস লিঙ্কিং ভার্ব হিসেবে, চিপ এই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো রাইট উত্তর কোনটা হবে? রাইস ইজ সোল্ড চিপ। হ্যাঁ, রাইস ইজ সোল্ড চিপ, চাল সস্তায় বিক্রি হয়। আচ্ছা, ভয়েস একেবারে বোঝো না, কিন্তু কষ্ট করে আজকে তুমি ক্লাসটা করছো যে ভয়েস অ্যাডমিশনে আসবে, আমাকে শিখতে হবে, এমন কজন রয়েছে একটু জানাও তো দেখি। বাধ্য হয়ে বিষ পান করছো কারা কারা, একটু আমাকে জানাও। অ্যান্ড সব শেষ আলোচনা আজকের, ডিফারেন্ট প্রেপোজিশনস ইনস্টেড অফ বাই। অর্থাৎ এতক্ষণ প্যাসিভ ভয়েস মানে আমরা বারবার দেখেছি বাই বাই বাই, কিন্তু এবার দেখব বাই ব্যতীত অন্য কিছু হতে পারে, ঠিক আছে? এবং সেগুলো ক্লাস শেষ করে মুখস্থ করতে বসে যেতে হবে। হি প্লিজেস মি, সে আমাকে খুশি করে। হি প্লিজেস মি, সে আমাকে খুশি করে। অবজেক্টকে সাবজেক্ট করে দাও, প্রেজেন্ট টেন্সের জন্য এম নিয়ে আসো, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে দাও। এইবার দেখো, এই জায়গাটাতে যদি বলে যে অপশানে কি হবে বলো তো দেখি, এটা কি বাই হবে, নাকি উইথ হবে, নাকি অ্যাট হবে, ইত্যাদি অনেক কিছু তোমাকে জানতে হবে। প্লিজের পরে যদি ব্যক্তির কথা আসে, দেখো প্লিজের পর যদি ব্যক্তি চলে আসে তাহলে উইথ হবে। অথচ যদি আমি আবার এরকম বাক্য দিতাম যে I was pleased pleased ... his manner. I was pleased ... his manner. এবার যদি আমি বলি যেখানে কি অ্যাট হবে নাকি এখানে উইথ হবে, তাহলে ভুলটা কোথায় করে দেখো। প্লিজের পর যেহেতু উইথ হয়েছে, তোমার মাথায় এটা গেঁথে গেছে প্লিজ মানেই বুঝি উইথ। আরে না রে বাবা, প্লিজের পর যদি কোনো বিষয়বস্তু কাজকর্মের ইশারা ইঙ্গিত থাকে, দেখো কাজকর্ম আচরণ হলে অ্যাড বসে, আর যদি ব্যক্তির কথা আসে তাহলে সেখানে উইথ বসে। সুতরাং এখানে হবে আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ ম্যানার। এটাই তোমাকে মুখস্থ রাখতে হবে যে নোনের পরে সর্বদা একটু ঝামেলা নেই, কিন্তু প্লিজ ডিসপ্লিজ এগুলোর পরে কাজকর্ম আচরণ হলে অ্যাড বসে, স্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড কাজকর্ম আচরণ হলে অ্যাড বসে, ব্যক্তির ক্ষেত্রে উইথ বসে। এইভাবে করে এই বক্সে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, ফিল্ড আর সিজডের পরে অলওয়েজ কিন্তু কি বসে? উইথ বসে, ঝামেলা শেষ। এবার 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 বলো দেখি এই দুইটা রাইট আনসার কি হবে, এবং আলোচনা শেষ। আমরা বলবো ফাইনাল টেস্ট, এবং আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমরা আলোচনার ইতি টানবো। এরপরে কাজটা হচ্ছে এমসিকিউ ম্যাজিক বইটা নিয়ে প্র্যাকটিসে বসে পড়া দ্রুত।
জিহাদ আহমেদ ধৈর্য ধরে ক্লাস করছে, ইনশাআল্লাহ নিশ্চয়ই তুমি এর ফল পাবে। অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, তাহলে রাইট উত্তর হচ্ছে হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। এখানে যেটা ঘটনা ঘটে সেটা কি আমি একটু বলি। হিম এই হচ্ছে হি, পাস্ট টেন্স এই হচ্ছে ওয়াজ, আর ভার্বে পাস্ট পার্টিসিপল লাভড। লাভডের সাথেই কিন্তু অ্যাড বসবে, লাভড অ্যাড মানে উপহাস করা। এরপরে ভয়েসের জন্য আসলে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট অল হিজ ফ্রেন্ডস, অল হিজ ফ্রেন্ডস। অনেকে কনফিউজড হয়ে যায় যে অ্যাড এবং বাই একসাথে কি করে হবে, আর তাই পরীক্ষাতে কিন্তু দেখাচ্ছে ওটা দিয়ে আবার একটু ঘাপলা তৈরি করা হয়, কোনো কোনো জায়গাতে ওটা আবার দেয় না। হ্যাঁ, অনেক শিক্ষার্থী এই যাতে কনফিউজড হয়ে যায়। এমসিকিউ ম্যাজিকের প্র্যাকটিস করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো, প্যানিক সিজড মি। দ্য প্যাসিভ ফর্ম উইল বি, কি হবে? রাইট, আই। পাস্ট টেন্সের জন্য ওয়াজ সিজড, সিজডের পরে কি হবে? সিজের পরে উইথ হবে। দেখবে তোমরা ওখানে সুন্দর করে লিস্ট করা ছিল। এরপরে সাবজেক্টকে কি করলাম? অবজেক্ট করলাম। সো দ্য রাইট আনসার ইজ সি নং। এভাবেই তো মূলত পূর্ণতা আসে। ক্লাস হলো, এরপরে আমরা ফিরে যাব কোথায়? ফিরে যাব এমসিকিউ ম্যাজিক বই হাতে নেব এবং আমরা চলে যাব ভয়েসের লেসনটায়। এরপর কাজ হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করা। এই যে সুন্দর করে দেওয়া আছে এগুলো, যেগুলো বেশি বেশি আসে আর কি। আর টেনশনের কারণ নাই, প্রতিটা ক্ষেত্রে যেহেতু শর্টকাট টেকনিক দেওয়া আছে, আমার মনে হয় যে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং আত্মবিশ্বাস দেবে। ক্লাসটি শেষ করেই ফ্রেশ হয়েই তুমি আবারও পড়তে বসো। অনেক রুলস, ক্যান ইমাজিন, মাত্র 6টা জিনিস আমি তোমাদেরকে দেখালাম, তাতেই বলা যায় যে মোর দ্যান 1 আওয়ার, 1 ঘন্টা বেশি সময় লেগে গেল এবং তোমরা অধৈর্য হচ্ছ। আর এর থেকেও বেশি রুলসকে নিয়ে আসা সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। দরকার কি দেখো, এই যে সুন্দর করে শর্টকাটগুলো এখানেও দেওয়া আছে। হ্যাঁ, সব জায়গাতে সুন্দর করে ব্যাখ্যা, প্রতিটাই ব্যাখ্যা দেওয়া আছে। দুর্বল শিক্ষার্থীর জন্য প্রশ্নের অর্থ বুঝি না, একজন চমৎকার একটা কথা বলেছ, প্রশ্নের অর্থ বুঝি না। তাই তো এমসিকিউ ম্যাজিকে জটিল জটিল প্রশ্নেরও অর্থ করে দিয়েছি। এই যে প্রশ্নেরও অর্থ, হ্যাঁ, এমন বই পাওয়া দুষ্কর হবে। প্রশ্নেরও বাংলা দিয়েছি, এই যে দেখো, প্রশ্নর যে বাংলা লাগবে আমি সেটাও দিয়েছি, প্রশ্নেরও বাংলা। পারবে না মানে? তোমাদের এই সমস্যাটা বুঝে আমি তো প্রশ্নেরও বাংলা দিয়েছি একবারে, দেখো। এনিওয়ে, এটুকুই বলার, ক্লাস শেষ, এখন প্র্যাকটিসে বসে যাও। তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি, যারা বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝেও কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিলে। ইনশাআল্লাহ পরবর্তী দিনে আমরা আরও একটি নতুন আয়োজন নিয়ে হাজির হব, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজনটি। কমেন্টে নজর রাখছি, জানাতে পারো তোমাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য। তোমাদের মন্তব্য আর তোমাদের কথা শুনতে শুনতে বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখে সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।